সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি মঞ্জুর, আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিন, সবার ফোকাস সংসদ নির্বাচনে, বাংলাদেশের তারুণ্যের বিশ্বজয়। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে এনবিআর আইআরডি বিলুপ্ত, দুটি নতুন বিভাগ গঠন। মুজির 9 জনের সাজা কমে 10 বছর, তাজউদ্দিন ও জুয়েলের যাবজ্জীবন। রমনা বটমূলে বোমা হামলা। মানবজমিন নগদের 2300 কোটি টাকার হিসাব মিলছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ। সমকাল শেষ শর্ত পূরণ করতে এনবিআর বিলুপ্ত, ঋণ পাচ্ছে সরকার, প্রতিশ্রুত গ্যাস এখনও মিলছে না। কালের কণ্ঠ মন্দা বিভক্তির ধাক্কা রাজস্বে, শত চ্যালেঞ্জেও নীরবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। আমার দেশ এবার এনসিপি বনাম জামায়াত তর্কযুদ্ধ। প্রধান উপদেষ্টা আজ জন্মভিটায় আসছেন। আমাদের সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ, আইএমএফের শর্ত পূরণে এনবিআর বিলুপ্তি। কালবেলা শুল্ক সুবিধা আদায়ে দৌড়ঝাঁপ পাওয়ার প্ল্যান্ট মালিকদের। রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার আরও তলানিতে। খবরের কাগজ অধ্যাদেশে শুরু, অধ্যাদেশের শেষ। রাজস্ব বৃদ্ধি নির্ভর করছে কর্মকর্তা কর্মচারীদের উপর। আর 7 ফাঁসির আসামির সাজা কমল। দিনকাল অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন ভারত। করতোয়া এনবিআর ভেঙে 2 ভাগ, কারণ ব্যাখ্যা সরকারের। 2 জনের যাবজ্জীবন, সাজা কমল 9 জনের। রাজনীতির খবর দিয়েই শুরু করি। রাজনীতির খবর হচ্ছে যেটা কদিন আগে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে প্রসঙ্গে ভারতের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তারা তাদের উদ্বেগ প্রকাশ পেয়েছে এই বিবৃতিতে, তাদের বক্তব্যে আর কি। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ভারত আওয়ামী লীগের বিলুপ্তি বা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের ব্যাপারে বাংলাদেশের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করবে, এটা অবাক হওয়ার কিছু নাই। কারণ ভারত মনে করে যে আওয়ামী লীগ তাদেরই একটা উইং, এবং আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা তাদেরই লোক। এইটা ভারতের কার্যক্রমে এবং ভারতের গত 15 বছরের, ইভেন আপনার স্বাধীনতার পর থেকে ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, এই সম্পর্কটা হলো রাজনৈতিক সম্পর্ক, স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক। কয়দিন আগে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি কিন্তু বলে ফেলেছেন যে ভারতকে মানে আওয়ামী লীগ বা সরকার যা দিয়েছে সেটা অন্য কেউ আর দিতে পারে নাই। তো যখন লেনদেনের বিষয়টা এরকম থাকবে, রাজনৈতিক আদর্শ আর স্বার্থ সংশ্লিষ্ট আদর্শের মধ্যে যখন মিল খুঁজে পাওয়া যায়, যেমন ধরুন ভারতের একটা সময় মনে হয়েছিল যে 71-এ যখন ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমানের যুদ্ধকালীন বা এই সময়ের বাংলাদেশের স্বাধীনতা সব মিলিয়ে যেন একটা সম্পর্ক হয়, এবং ভারত তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছে, বাংলাদেশ তার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। সেই সময় মনে হয়েছিল যে এই আওয়ামী লীগ এবং আর কংগ্রেসের মধ্যে বোধহয় সম্পর্কটা শেখ পরিবার, শেখ এবং গান্ধী পরিবার, এরকম একটা সম্পর্ক মনে হয়েছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে না, শুধু গান্ধী পরিবার না, আওয়ামী লীগ সম্পর্ক রেখেছে ভারতের সাথে। সেটা ভারতের সেই কংগ্রেসই হোক, বিজেপিই হোক, যেই হোক, সম্পর্কটা হলো ভারতের সাথে। পারিবারিক সম্পর্ক, হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক। সোনিয়া গান্ধীর সাথে এখনও শেখ হাসিনার সম্পর্ক ভালো, গান্ধী পরিবারের সাথে সম্পর্ক ভালো, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটা হলো ঐতিহাসিকভাবেই একটা ভালো সম্পর্ক। সেই জায়গাটায় তাদের দল, তাদের লোকের বিরুদ্ধে এরকম একটা বাংলাদেশ জুলাই বিপ্লবের পরে একটা সিদ্ধান্ত নিয়েছে, উষ্মা প্রকাশ করাটা খুবই স্বাভাবিক। তারা যে আরও বেশি কিছু বলে নাই, এটি হলো মানে বিষয়, আশ্চর্যের বিষয়। এখন বলে নাই কেন? আপনি কি বিস্তারিত পড়েছেন? কি? হ্যাঁ, আমি বিস্তারিত পড়েছি। তারা উষ্মা প্রকাশ করেছে এবং তারা আরেকটা বিষয় বলেছে যে তারা ইনক্লুসিভ ইলেকশনটা চায়, যত দ্রুত সম্ভব ইনক্লুসিভ ইলেকশন চায়। কিন্তু ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা যেটা এতদিন যেটা মিন করেছে সেটা তো হলো যে
আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল মিলিয়ে নির্বাচনটা হতে হবে, কিন্তু এখন তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল। আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনক্লুসিভ এই ইলেকশনের ব্যাপারে তাদের দল এখন আবার কোনটা, সেটা এখন বিচার্য বিষয়। কিন্তু কারণ আমাদের এইখানে নতুন নতুন দল কিন্তু প্রচুর তৈরি হচ্ছে, মনে হচ্ছে যে এখন রাজনৈতিক দল মানে এটা কি মানে একটা ফার্টাইল টাইম মনে হচ্ছে, একটা অভ্যুত্থানের অন্যতম ফসল হচ্ছে রাজনৈতিক দলের উত্থান, প্রায় প্রতিদিনই হচ্ছে। এবং এই যে আওয়ামী লীগের বিলুপ্ত হওয়ার পরে ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলা হচ্ছে, এখন ইনক্লুসিভের মধ্যে কাকে কাকে মিন করছে? কারণ আর তো কেউ নাই যাদেরকে এই সরকার ব্যান করতে পারে অথবা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারে। সেই ক্ষেত্রে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন যে সমস্ত দল হচ্ছে বা এক্সিস্টিং যে দলগুলো আছে, এর মধ্যে কারা কারা তাদের প্যারোলে, ইন্ডিয়ান প্যারোলে এখন যাচ্ছে অথবা আছে, সেটা এখন বিচার্য বিষয়। যে ইন্ডিয়া তো শুধু এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং তাদের তো এখন খেলোয়াড় লাগবে, এখানে প্লেয়ার তো লাগবে। এই তাদের পক্ষে এখন কারা খেলবে, নতুন দল না পুরানো দল, কারা এখন তাদের পক্ষে খেলবে, সেটা এখন অবজার্ভ করার বিষয়। ইনক্লুসিভ নির্বাচনটা তারা কাদেরকে নিয়ে করতে চায়, কাদের সাথে নতুন করে সখ্য করতে চায়, কারা এখানে আওয়ামী লীগের বি টিম হিসেবে তাদের পক্ষে কাজ করবে, সেটার প্রতি একটু নজর রাখা দরকার বোধ হয়। আমার মনে হয় যে খুব দ্রুতই এই চিত্রটাও কিন্তু ফুটে উঠবে যে এখন এখানে আরেকটা বি টিম, ইন্ডিয়ার আরেকটা বি টিম কারা কারা খেলবে এই রাজনীতির মাঠে। এটার জন্য ওদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমার দেশের শিরোনাম দেখেছিলাম, এবার এনসিপি বনাম জামায়াত তর্ক যুদ্ধ। এটা তো আমি অবাক হই নাই। কেন? কারণ হচ্ছে এনসিপির যারা বিপ্লবীরা হয়েছে, বিপ্লবীদের মধ্যে আমাদের বিপ্লবটা যখন হয় তখন অনেকেই ধারণা করেছিল এবং মনে করেছিল যে এখানে শিবির নেতৃত্ব দিচ্ছে, ছাত্র শিবিরের নেতাকর্মীরা নেতৃত্ব দিচ্ছে, এটা ছাত্র শিবির এবং জামাতের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল। কিন্তু এর বাইরে যে বিশাল একটা যারা রাজনীতি মানে সচেতন কিন্তু কোনো দলের না, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ বিপ্লবী যারা দেশপ্রেমে কোনো রাজনৈতিক বন্ধনে আবদ্ধ না হয়ে, কোনো আদর্শে আবদ্ধ না হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এই বিগত সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে। কিন্তু দেখা গেল যে জামাতে ইসলামের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। যখন এই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে তখন কিন্তু আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা কেন্দ্র করেই কিন্তু পরবর্তী সময়ে অন্যান্য আরও বেশি ডালপালা গজায় গেছে। তখন দেখা গেছে যে এনসিপির নেতাদের বক্তব্য এবং জামাতের নেতাদের বক্তব্য বা শিবিরের নেতাদের বক্তব্য কিন্তু ডিফারেন্স হয়ে যায়। ডিফারেন্সটা কোন জায়গায় হয়? বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রশ্নে, যুদ্ধ মানে ৭১-এর মানে আমাদের যে যুদ্ধ হয়েছিল, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ নিয়েও কিন্তু নানা রকম কথাবার্তা চলছে। তো এই জায়গাটায় এখন আবার কেউ কেউ বলছে এটাকে যে এটা কি তাদের মধ্যে আবার কোনো ক্যামোফ্লেক্স কিনা, কেউ কেউ বলার চেষ্টা করছে যে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হয়তো নিজেদের মধ্যে ক্যামোফ্লেক্স তৈরি করার জন্য এরকম কোনো বিতর্ক তৈরি করছে কিনা। কিন্তু আমি সেটা মনে করি না, কারণ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় সঙ্গীত এটা আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব অস্বীকার করব তখন আমি এই দেশকে অস্বীকার করব। আমি যখন আমার জাতীয় সঙ্গীতকে অস্বীকার করব তখন আমি আমার এই স্বাধীনতাকে অস্বীকার করব। কিন্তু এটা একটা মূল স্পিরিট। সুতরাং এনসিপি যখন এই মূল স্পিরিটে আছে, সুতরাং এই জায়গাটা ক্লিয়ার করা উচিত যারা যুদ্ধাপরাধ করেছে, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। মূল কথাটাই তো হলো যুদ্ধাপরাধের অভিযোগ যারা আছে, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানের অভিযোগ, তাদের এখন ক্ষমা চাওয়া উচিত। এই মানে মূল বক্তব্যটা এই জায়গায় আসছে। এখন এই সময়টাই কিন্তু সব কিছু ভুলে অতীতটাকে স্বীকার করে
ক্ষমা যদি কেউ চায়, কোনো দল বা কোনো রাজনৈতিক সংগঠন তাদের অতীতের ভুলের কারণে যদি ক্ষমা চায়, সেটা কিন্তু রাজনীতিতে নতুন একটা ভালো কিছু তৈরি হবে। এটা বাংলাদেশের কালচার তো এটা বলে না। না, বাংলাদেশের কালচারে বলে না। আমাদের দেশের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে, আমরা তো পাকিস্তান থেকে ভাগ হয়ে আসছি বহুবার, প্রত্যেক গভর্নমেন্টের নতুন গভর্নমেন্ট যখন ওত নেয়, পাকিস্তানের সাথে যখন সম্পর্কটা হয়, তখন কিন্তু বলা হয় যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে সম্পর্কটা, এই জায়গাটায় পশ্চিম পাকিস্তান বাংলাদেশের উপরে যে অত্যাচার করেছে, পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার করেছে, যা করেছে তার জন্য পশ্চিম পাকিস্তানের মানে বর্তমান পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, এটা প্রত্যেকবারই কিন্তু বলা হয়। কিন্তু পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত ক্ষমা চাওয়া তো দূরের কথা, এই বিষয়টা কোনো আলোচনাই করে না। একইভাবে আমাদের এখানে যারা পাকিস্তানের ওই সময় সহযোগী ছিল, তারাও তাদের ব্যাপারেও বিভিন্ন সময় আলোচনা হয়, কিন্তু তারা এই বিষয়টা নিয়ে কখনোই আলোচনা করে না। এই আলোচনাটা হলো এখন শুরু হয়েছে, এবং দেখার ব্যাপার হলো যে এই দুইটা অংশের মধ্যে, জামাতে ইসলামী এবং এনসিপির মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সঙ্গীত, মৌলিক যে বিষয়গুলা, এই মৌলিক বিষয়গুলোর মধ্যে কাদের অবস্থানটা কত শক্ত। এবং আমরা দেখেছি যে ওই দিনের রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজু ভাস্করের সামনে শত শত ছেলে মেয়ে জাতীয় সঙ্গীত গায়ে একটা উৎসব আয়োজন করেছে। এটা হলো দেশপ্রেমের একটা স্পিরিট। এখন এই স্পিরিটটা কিন্তু তরুণদের মধ্যে দিন দিন বাড়ছে, কারণ এই স্পিরিট নিয়েই কিন্তু তারা আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল। কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিন্তু তারা মাঠে নামেনি। তাদের রাজনৈতিক এজেন্ডা আমরা বাধ্য করেছি তাদেরকে রাজনৈতিক মানে দল গঠন করতে, কারণ দল গঠনের প্রক্রিয়াও কিন্তু চিন্তা থেকেও কিন্তু তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেনি। তারা যখন শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফার একটা আন্দোলন ঘোষণা করেছিল নাহিদ, যখন ফেসিবাদের বিরুদ্ধে এক দফার কর্মসূচি ঘোষণা করেছিল, তখনও তো নাহিদের মাথার মধ্যে দল গঠন এই চিন্তাটা তখনও ছিল না। কিন্তু চিন্তাটা এরপরে বিপ্লবের পরে 5 তারিখের পরে আস্তে আস্তে ধীরে ধীরে কেউ না কেউ তাদের মধ্যে দলের চিন্তাটা ঢুকিয়েছে। এখন তারা একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নের অবিচল থেকে তারা যদি দেশবাসীর কাছে তাদের মেসেজটা দিতে পারে, তবে এই দ্বন্দ্বটার সাথে তাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সবার ফোকাস সংসদ নির্বাচনে। নির্বাচনের দেখাতে মিলছে না, ফোকাসটা কি? না, ফোকাসটা হলো এখন সবাই যার যার জায়গা মানে গুজগাছ করছে। বিএনপি মনে করছে যে তাদের তরুণ ভোটাররাই হলো তাদের মূল টার্গেট এখন, তরুণ ভোটাররা, কারণ দেশটা বিপ্লবের পরে তো এখন তরুণদের হাতেই। তো এই তরুণদের মধ্যে প্রায় 24% মতো ভোটার আপনার তরুণ ভোটার। এটা কিন্তু সাংঘাতিক একটা বড় ভোট ব্যাংক। একইভাবে জামাতে ইসলামী তাদের বিভিন্ন সারা দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী মানে সম্ভাব্য প্রার্থী কারা কারা হবেন সেই ঘোষণা, সেই সিলেকশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন। অন্যান্য পার্টিও কিন্তু যার যার এলাকায় যারা আগামী নির্বাচন করতে চান, যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু যার যার এলাকায় ঘোরাফেরা করছেন, যাচ্ছেন। তো সবাই যার যার এলাকায় ঘোরাফেরা করছেন, কিন্তু নির্বাচনটা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কিনা এই ব্যাপারে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছে না। আমার ব্যক্তিগত মত হলো যেভাবে আগাচ্ছে তাতে জুনের মধ্যে নির্বাচন হবে না, কারণ আমরা এই সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য করার জন্য একটা ঐক্যমত্য কমিশন গঠন করলাম। সেটার মধ্যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলের তারা প্রস্তাবনা দিয়েছে। গতকাল যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সকল রাজনৈতিক দল তো তাদের মতামত দিয়েছে, লিখিত দিয়েছে, দেখা করে দিয়েছে, কথাবার্তা বলেছে, ঐক্যটা হচ্ছে না কেন? এই প্রশ্ন কালকে তিনি করেছেন। কোথায় আটকায় আছে সেই প্রশ্ন গতকাল তিনি কালকে একটা অনুষ্ঠানে করেছেন। তো আমারও মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মানে কথাবার্তা এবং তাদের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকার যেভাবে আগাচ্ছে, সরকারের প্রধান উপদেষ্টাই বলেছেন যে এই সরকারকে দেশবাসী আরও অনেকদিন দেখতে চায়, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই মানুষ চায় যে এই সরকার আর 5 বছর থাকুক। এখন 5 বছর থাকা বা 10 বছর থাকার বিষয়টা কিন্তু দেশের মানে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে না, দেশবাসী তাদেরকে চায় কিনা সেটার উপর নির্ভর করবে। এখন পর্যন্ত এই 9 মাসের হিসাব কিন্তু দেশবাসী করতে শুরু করেছে। আচ্ছা,
9 মাসের মধ্যে আপনার এমন কোনো উল্লেখযোগ্য সংস্কার, আমরা তো এখন সংস্কারের মধ্যে আছি, দেশ মেরামতের জায়গায় আছি, 9 মাসের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য সংস্কার আমরা করতে পারি নাই। মেরামতের তো দূরের কথা, এমন কোনো উল্লেখ করার মতো কিছু কিন্তু করতে পারিনি। আমরা প্রতিশ্রুতির মধ্যে আছি। 9 মাসের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং আলোচিত যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হলো একটা বিডার একটা ইনভেস্টমেন্ট সামিট আমরা করতে পেরেছি, যেটা আলোচনা যদি বলেন যে একটা ইনভেস্টমেন্ট সামিট আমরা করতে পেরেছি। ইনভেস্টমেন্ট সামিট আমরা কখন করেছি? যখন দেশের বিনিয়োগকারীরা হাত পা গুটিয়ে বসে আছে, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে। ওইটাতে এই সামিট করে কি লাভ হয়েছে? এই সামিট করে যেটা লাভ হয়েছে সেটা হলো দেশবাসী, দেশের যে ইনভেস্টররা যারা ফাউন্ডেশনটা তৈরি করেছে তাদের মধ্যে হতাশা আরও বেশি বেড়েছে। যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে, যাদের ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যাদের ফ্যাক্টরির মধ্যে লুট হয়েছে, যাদের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না, যাদেরকে ব্যাংক লোন আটকায় দিচ্ছে, যাদের এলসি করতে পারতেছে না, ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, এরকম একটা সংকট যখন দেশে তৈরি হচ্ছে, তখন বিদেশিরা এখানে যাতে ইনভেস্ট করতে সেই জন্য একটা সামিট তৈরি হইল। কিন্তু দেশের ফাউন্ডেশন যদি না থাকে, দেশের ব্যবসায়ীরা যদি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে না পারে, দেশ পরিবেশের জন্য, বিজনেসের জন্য, বিনিয়োগের জন্য, বিদেশিরা কিভাবে এখানে ইনভেস্ট করবে? কারণ বিদেশিরা যখন ইনভেস্ট করবে তখন শুধু সরকারের কিছু প্রজেকশন দেখে কিন্তু বিনিয়োগ করবে না। সে বিনিয়োগ করবে যে এই দেশে কোনো না কোনো ব্যবসায়ীর সাথে সে কথা বলবে, এই দেশের ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলবে, খোঁজখবর নিয়ে কথা বলবে। সেই জায়গাটা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। এখন পর্যন্ত গতকাল মাত্র সকল রাজনৈতিক দলের সাথে বিডার চেয়ারম্যান কথা বলেছেন, একটা বৈঠক করেছেন, তাদের কথাবার্তা শুনেছেন, তারা কি চায়। কিন্তু এই বিষয়টা আরও বেশি এফেক্টিভ হতো বিডার চেয়ারম্যান যদি দেশের লিডিং সকল ব্যবসায়ীদের সাথে বসে এই দেশের এখন পর্যন্ত ব্যবসায়ীদের কি সমস্যা, সেই সমস্যাটাগুলি তিনি শুনতে পারতেন। যেমন ধরেন একটা বড় ডিজাস্টার যেটা শেয়ার মার্কেটে হয়েছে, অনেকগুলো বড় বড় কোম্পানির ব্যাংক হিসাব, তারপরে আপনার শেয়ার জব্দ করেছেন। সেই শেয়ারটা তার না হয় জব্দ করলেন, কোম্পানির জব্দ করলেন, কিন্তু এই কোম্পানির শেয়ার যে সমস্ত বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনেছে, যারা এই শেয়ারটা কিনেছিল, শেয়ারটার দাম যখন 1000 টাকা ছিল, কিন্তু যখন এই কোম্পানির শেয়ারটা বা এই কোম্পানির আপনার কার্যক্রম অথবা ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার যখন ফ্রিজ করলেন, তখন তো এটার দাম ধাম করে 50 টাকা 100 টাকা হয়ে গেল। এই যে মাঝখান থেকে 1000 টাকার শেয়ারের দাম 900 টাকা চলে গেল, নাই হয়ে গেল। 900 টাকা তো চলে গেছে দেশের সাধারণ মানুষের, ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এই যে শেয়ার মার্কেটের আরেকটা পতন হলো, এটাও তো ঠেকানো গেল না। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দিয়েছেন। 5টি নির্দেশনা আপনি দিলেন, কিন্তু মালার সুতায় যদি নিচে আপনার গিট্টু না দেন, তবে যতই আপনি মালার সুতার মধ্যে ফুল দিয়ে মালা গাঁথার চেষ্টা করেন, সেই সুতা মালা তো হবে না। আপনি 5টা নির্দেশনা দিলেন, কিন্তু শেয়ার মার্কেট, শেয়ার বাজারকে চাঙ্গা রাখার জন্য, সাধারণ যে বিনিয়োগকারী তাদের স্বার্থ রক্ষা করার জন্য কিছুই করলেন না। বরং যে সমস্ত ব্যবসায়ীদের, যে সমস্ত ইনভেস্টরদের আইপিও বা শেয়ার মার্কেটে আছে, তাদের দাম, তাদের প্রাইস, তাদের শেয়ারের যে অবস্থা, এটা আপনি বন্ধ করে দিলেন, তো লাভ তো হলো না। ওই যে খবরটা আমি দেখছিলাম যে অধ্যাদেশে শুরু, অধ্যাদেশে শেষ, ওই যেটা রাজস্ব বৃদ্ধি নিয়ে, যেটা ওই যে এনবিআর এর বিষয়টা আজকে সব কাগজে শিরোনামে আছে। সেটাই, তো এনবিআর এর যে বিষয়টা, সেটা হলো যে আপনি যদি ধরেন আমাদের জিডিপিতে এনবিআর এর যে রাজস্ব কালেকশন, এটি হলো সম্ভবত 7.4 অথবা 7.5 এইরকম। কিন্তু যে টাকাটা আসে এনবিআর এর পিছনে কত পরিমাণ টাকা খরচ হয়, এই যে রেভিনিউটা, ট্যাক্স আপনি কালেকশন করেন, কত টাকা কালেকশন করেন, কত টাকা খরচ করেন কালেকশনের ব্যাপারে। আমার তো মনে হয় যে 7.4 বা 7.5 যেটা কালেকশন হয় টোটাল মানে জিডিপির মধ্যে, সমপরিমাণ টাকা চলে যায় এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের পকেটে। কারণ এনবিআর এর কর্মকর্তা, এনবিআর এর ট্যাক্স ফাইল খুলেছে, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের শুরু থেকে এই পর্যন্ত কেউ কোনো ঘুষ দেয় নাই ট্যাক্স ফাইল খুলতে গিয়ে বা ট্যাক্স দিতে গিয়ে। কোনো এরকম রেকর্ড বোধহয় খুব কম মানুষের পাওয়া যাবে। সুতরাং
এনবিআরই কিন্তু রাজস্ব ঘাটতির বা রাজস্ব আহরণের অন্যতম অন্তরায়। আমি মনে করি যে এই যে এনবিআরকে বিলুপ্ত করে দুইটা ভাগ করা হয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে, কিন্তু এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা যে পরিমাণ এই সেক্টরে কাজ করে, যে পরিমাণ নিজেদের স্বার্থ রক্ষা করে, দেশের স্বার্থ রক্ষা না করে, সেটা তো খুব কমই দেখা যায়। আপনি দেখবেন যে কয়েকটা জায়গার কোন মানে দুর্নীতির মামলা খুব কম হয়। আপনার এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা খুব একটা হয় না। কারণ এটা কি কারণে হয় না আল্লাহ জানে। কারণ আমি মনে করি যে এনবিআর এর সাথে দুদকের কর্মকর্তা কর্মচারীদের একটা ভালো সম্পর্ক আছে। না হলে এই যে এনবিআর কাস্টমস এই দুইটা রিলেটেড, তো আপনার কর সেকশন আর কাস্টমসের একটা বিষয়, এই দুইটা সেকশনে যারা চাকরি করে এনবিআর এর কর্মকর্তাদের মধ্যে, এর মধ্যে আমি বলবো না সবাই অসৎ, কিন্তু সৎ কর্মকর্তা কর্মচারীদের কতজন আছে এনবিআর চাকরি করে কিন্তু খুব সৎ মানুষ, কত পার্সেন্টেজ, কত কেউ নিজে নিজে ডিক্লেয়ার করুক না। এটা তো শুধু এখানে পড়ে, এটা তো আপনাকে অন্য ডিপার্টমেন্টও তো একই অবস্থা, শুধু এনবিআর এ তো না। এনবিআরটাই ধরে বেশি, চোখে লাগে বেশি, কারণ আপনি নিজে নিজে ট্যাক্স দিতে যান না, একটা ট্যাক্স ফাইল করতে যান না, ওইখানেই আপনাকে পরামর্শ দিবে যে আপনি এই ট্যাক্স ফাইলটা করতেছেন, এই করেন, এইটার মধ্যে আপনার এত ট্যাক্স আসবে, আপনি এক কাজ করেন, আমাকে দায়িত্বটা দেন, আপনি 20,000 টাকা ট্যাক্স না দিয়ে এইখানে 5,000 টাকা ট্যাক্স দিবেন, আমি ফাইলটা করে দিব, সব কিছু করে দেবো, আমাকে 5,000 টাকা দিবেন। এইখানে 15,000 টাকা তো ওই কর্মকর্তা কর্মচারীই তো গভর্নমেন্টকে ঠকাচ্ছে। সুতরাং এনবিআর এর ব্যাপারে রাজস্ব ঘাটতির, রাজস্ব আহরণের যে কৌশল, যে সিস্টেম, এই সিস্টেমটা পরিবর্তন করা দরকার। কিন্তু এনবিআর বা আজকে যে সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটা তো আইএমএফ এর শর্ত, ওয়ার্ল্ড ব্যাংকের শর্ত, এই শর্ত পূরণ করতে গিয়েই কিন্তু এই শর্ত পূরণ করার কারণে এনবিআরটা ভাঙা হলো। আর আরেকটা বিষয় হলো যে ডলারের দামের যে উঠানামা, এই শর্তটা শিথিল করার কারণে আমাদের আইএমএফ এর যে পরবর্তী লোনের যে কিস্তিটা, সেটা পরিশোধের একটা মানে প্রতিশ্রুতি আসছে, যে এখন সম্ভাবনা আছে পাওয়ার 130 কোটি টাকা, বা এই সংখ্যাটা আমি ঠিক এই মুহূর্তে মনে নাই, ডলার। তো এই সংখ্যাটা এটা আসবে। তো এইখানে অর্থনৈতিক সিস্টেমের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা আপনাকে ফিরিয়ে আনতে হবে। এটা ব্যাংকিং সেক্টর বলেন, রেভিনিউ সেক্টরে বলেন, সকল সেক্টরে যে ফাইন্যান্সিয়াল মানে ডিসিপ্লিন, এইটা ফিরে আনতে হবে। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ঠিক না হওয়া পর্যন্ত আপনি যত সংস্কারের কথা বলেন, কোনো সংস্কারই দেশের অর্থনীতি ঠিক করা যাবে না, ঠিক করতে পারবেন না আপনি। তো সেই কারণে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা খুব জরুরি। এখন পর্যন্ত যেই মানে প্রবলেম ব্যাংকগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু এখন পর্যন্ত সোজা হতে পারে নাই। এখন পর্যন্ত অনেক প্রবলেম ব্যাংকে 10,000 টাকার চেক নিয়ে গেলেও সেই চেক কিন্তু অনার হচ্ছে না। ও যে ঠিক আছে একটু বসেন, ঘন্টাখানেক বসেন। 1 লাখ টাকার চেক নিয়ে গেলে তো সেই চেক আর অনারই হবে না, মানে রিসিপশন ধরে না, ক্যাশ কাউন্টারেই এই চেক ধরে না। কিন্তু অর্থনীতির যে অবস্থা, এটার মূল সংকট কি এনবিআর? না, এনবিআর একটা পার্ট, অর্থনীতির সংকটের একটা চারদিকেই তো খালি শূন্যতা। কারণ এখন পর্যন্ত অর্থনীতিতে কোনো সুবাতাস নাই, আপনার ব্যাংকিং সেক্টরে সুবাতাস নাই, ব্যবসায়ীদের মধ্যে কোনো সুবাতাস নাই। আপনার একমাত্র রপ্তানির একটা পার্ট আর আপনার রেমিটেন্স এইটা ছাড়া অর্থনীতিতে অন্য কোনো সুবাতাস নাই, একটা সুখবর নাই। গত 9 মাসের মধ্যে আপনি এমন কোনো ফ্যাক্টরি দেখাতে পারবেন না যে বাংলাদেশে নতুন একটা ফ্যাক্টরি চালু হয়েছে। এমন কোনো ফ্যাক্টরি মানে বিনিয়োগকারী দেখাতে পারবেন না যেই বিনিয়োগকারী বলবে যে আমি গত 9 মাসে খুব ভালো আছি, আমার কোনো সমস্যা হয় নাই, আমরা ব্যবসায়ীরা ভালো আছি, এমন কোনো কেউ বলতে পারবে না। সুতরাং ব্যবসায়ীরা যদি দেশে ভালো না থাকে, অর্থনীতি ভালো হবে না। অর্থনীতি ভালো যদি না হয়, ব্যবসায়ীদের অর্থনীতি ভালো যদি না হয়, ব্যাংকিং সেক্টরের টোটাল সার্কেলে দেশের অর্থনীতির কোনো রকম সুখবর থাকবে না। তো এই মুহূর্তে অর্থনীতিটা ভালো করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।